প্রিয় দর্শক, ইউএসএআইডি এবং ইউকেইডি এর যৌথ অর্থায়নে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বাস্তবায়নে বাংলাদেশে পরিচালিত স্ট্রেংথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপের আওতায় নারীর জয়ে সবার জয় এই ক্যাম্পেইনের আওতায় আয়োজিত আরটিভির কথাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রুবায়েত ফেরদৌস। আমরা আজকে কথা বলবো রাজনৈতিক ক্ষমতায়নে সংরক্ষিত আসন। আজকে আলোচনার জন্য আমাদের সঙ্গে বিজ্ঞ প্যানেলিস্ট হিসেবে যারা যোগ দিয়েছেন, আসুন প্রথমে তাদের সঙ্গে পরিচিত হই। আমার ডান দিক থেকে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ, আছেন সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নুরজাহান বেগম মুক্তা। আমার ডান দিকে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান খান। বাঁ দিকে আছেন সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমি এবং আছেন গবেষণা সংস্থা খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট রোকসানা খন্দকার। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানে এই বিজ্ঞ 5 জন প্যানেলিস্টের বাইরেও বিভিন্ন প্রজন্মের 30 জন মানুষ আমাদের সামনে আছেন। তারা তাদের বুদ্ধিদীপ্ত প্রশ্ন করবেন এই বিষয় নিয়ে। আমরা আলোচনায় যাব। প্রথমে ডক্টর সাব্বির, আপনাকে দিয়ে শুরু করতে চাই। নির্বাচন তো শেষ হয়ে গেল, এখন হচ্ছে সংরক্ষিত আসনে নির্বাচনের পালা। তো সংরক্ষিত আসনে আমরা জানি যে নারীদেরকে নির্বাচিত করা হয়। এই সংরক্ষিত আসনে নারীদের নির্বাচনের মধ্য দিয়ে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন কতটা নিশ্চিত হয় বলে আপনার মনে হয়? আমরা জানি যে বাংলাদেশ সংবিধানে স্বাধীনতার পর থেকে নারীদের জন্য আসন সংরক্ষণ করার একটা বিধান শুরু হয়েছিল এবং সেই ধারাবাহিকতায় বর্তমানে 15 সংশোধনীর মাধ্যমে আমাদের সংবিধানে সর্বমোট নারীর যে সংরক্ষিত আসন সেটি হচ্ছে 50টি। আমরা জানি যে এই সংরক্ষিত আসন এটি এক ধরনের কোটা, যে কোটা থাকার ফলে যারা যোগ্য, যারা মেধাবী নারী, তারা আসলে রাজনীতিতে অংশগ্রহণের অধিকার থেকে বঞ্চিত হয় এবং তারা যদি রাজনীতির অধিকার থেকে বঞ্চিত হয় তাহলে তারা তাদের স্বার্থকে সঠিকভাবে, আমরা দেখি যে আইন বিভাগ, যেটাকে আমরা রাষ্ট্রের আইন বিভাগ বলি, পার্লামেন্ট বা জাতীয় সংসদে তার প্রতিফলন সঠিকভাবে ঘটে না। আমাদের দেশের বাস্তবতাটা হচ্ছে যে আমরা জানি আমাদের রাজনৈতিক দলগুলোর একটা কালচার রয়েছে, সেখানে রাজনৈতিক দলের বাইরে গিয়ে স্বাধীনভাবে অবস্থান নেওয়া আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে এখনও তৈরি হয় নাই। যে কারণে আমরা দেখি যে সংরক্ষিত আসনের মাধ্যমে যে সকল নারীরা আসলে জাতীয় সংসদে আছেন, তারা আসলে সত্যিকার অর্থে বাংলাদেশের নারী সমাজের স্বার্থকে সঠিকভাবে প্রতিফলিত করতে পারছেন কিনা, এটি কিন্তু একটা বড় প্রশ্ন। ডক্টর সাব্বির, আমি একটা সম্পূরক প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে এই 300 আসনের পার্লামেন্ট যে নির্বাচন হয়ে গেল, একাদশ জাতীয় সংসদ নির্বাচন, 299 আসনে নির্বাচন হয়েছে। আমরা দেখেছি 22 জন নারী নির্বাচিত হয়েছেন। শতাংশের হিসাবে এটা হচ্ছে 8%। আর যদি 50 জন সংরক্ষিত নারী যোগ করি তাহলে হচ্ছে 20%। এইটা নিয়ে যত এমপি বাংলাদেশে, সেটা পুরো পৃথিবীর র্যাঙ্কিংয়ে কতজন এমপি কোন দেশের পার্লামেন্টের কত, আমাদের অবস্থান 92তম 200 দেশের মধ্যে, তার অনেক পিছিয়ে কিন্তু আমরা আছি। তো কিভাবে এই র্যাঙ্কিংটা আমাদের আরো বাড়ানো যায়? আসলে যে আমাদের একটা বিধান কিন্তু ইতিমধ্যে আছে, এটা হলো জাতিসংঘের একটা বিধান তৈরি করেছে যে আমাদের রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো সর্বস্তরে 33% নারীর আসনকে নারীর জন্য রাখতে হবে এবং সেটার জন্য বাস্তবায়িত হয় সেই ব্যাপারে রাজনৈতিক দলগুলো যথাযথ উদ্যোগ গ্রহণ করবে। কিন্তু বাস্তবে কিন্তু আমরা সেই জিনিসটা দেখি না। আমি কিছুদিন আগেও আমার একজন গবেষক ছাত্রকে দিয়ে আমাদের বাংলাদেশের ছাত্র সংগঠনগুলোর উপর একটা স্টাডি করিয়েছি এবং সেখানে আমি যে বাস্তবতা দেখেছি, একেবারেই মানে নারীর অংশগ্রহণ যেভাবে হওয়া দরকার সেভাবে সেখানে হতে পারছে না। এর নানা কারণ রয়েছে। এমনকি রাজনৈতিক দলে নারীর অংশগ্রহণের ক্ষেত্রে তার জন্য সেক্সুয়াল অ্যাবিউজটাও কিন্তু একটা অন্যতম বাধা। অ্যাডভোকেট মুক্তা, আপনি যদি বলেন, আপনি নিজে একজন সংরক্ষিত আসনে এমপি ছিলেন, আপনার অভিজ্ঞতা যদি আমাদেরকে একটু বলেন। আসলে কাজ করতে গিয়ে কি লোকরা এরকম বলে কি না যে আপনি যে নির্বাচিত না, সংরক্ষিত, সেরকম একটা বিধের টানা তৈরি করে? আপনার দিক থেকে সমস্যা নাই, যাদের জন্য কাজ করেন তাদের দিক থেকে এরকম কোনো সমস্যা আসে কিনা? কিংবা যে সচিবালয়ে যাদের মাধ্যমে কাজগুলো করতে হয়, প্রজেক্টগুলো নিতে হয়, সেখানে এই কথাগুলো শুনতে হয় না? এটা ঠিক আছে, হ্যাঁ, আপনি যেটা বলেছেন সেটা ঠিক আছে, কারণ সরাসরি এমপি সংরক্ষিত এমপি, হ্যাঁ, সরাসরি এমপি সংরক্ষিত এমপিতে পার্থক্য আছে এবং বেশ বড়সড় পার্থক্য আছে। তবে আমি মনে করি যে এলাকায় যখন যাই তখন আমি সেই যে সীমাবদ্ধতা বা আমাকে যে প্রবলেমগুলো ফেস করতে হবে সেগুলোকে আমি কখনোই সেই সমস্যা হিসেবে আমি আমার মনের মধ্যে ঠাঁই দেই না। আমি এই জন্য ঠাঁই দেই না কারণ আমি দেখেছি একজন পুরুষ সংসদ সদস্যকেও কিন্তু তার অন্যান্য প্রতিদ্বন্দ্বী আরো পুরুষদের সাথে লড়াই করতে হয়
এবং একজন পুরুষ রাজনীতিবিদও কিন্তু সেখানে গিয়ে সহজে জায়গা করে নিতে পারে না। কিন্তু আমাদের নারীদের ব্যাপারটা আমরা বড় করে দেখি যে আমরা চান্স পাচ্ছি না, আমাদেরকে মূল্য দিচ্ছে না, কিন্তু একজন পুরুষও যদি যায় তাকেও কি সহজে চান্স করে দেয়? জায়গাটা আসলে নিতে হয়, কেউ কাউকে দেয় না। রাজনীতির মাঠ অনেক কঠিন, সেখানে টিকে থাকতে হবে। এখানে আমি নারী বলে আমি বেশি সুবিধা পাবো, আমি সেই আশাটাও করব না। অনেক ধন্যবাদ। আমি আপনার কাছে আবার আসবো। সফুরা বেগম রুমি, আপনার অভিজ্ঞতা যদি বলেন, আপনিও সংরক্ষিত আসনে এমপি ছিলেন। জননেত্রী শেখ হাসিনার 12টা, নারী পুরুষের সমতা, আমরা সেই আদর্শকে সামনে রেখে আমরা যখন কাজ করতে যাই, তখন আমি কিছুটা হইলেও আমি যেটা মনে করি, আমাদেরকে মানুষ হিসেবে কিন্তু চিন্তা করা হয় না। কাজের যে ধারাবাহিকতা, আমি বিশ্বাস করি আমি নারী হিসেবে কাজ করি না, আমি রাজনীতি করি। সুতরাং রাজনৈতিক দিক থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে, আমার কর্মক্ষেত্রেও আমি দেখি আমি একজন মানুষ হিসেবে কাজ করি, এবং মানুষ হিসেবে কাজ করি প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে, আমার মেধা শক্তির মাধ্যমে বা আমার কর্মদক্ষতার মাধ্যমে আমি স্থান করে নিই এবং স্থান করে নেওয়ার চেষ্টা করি বা জায়গা করে নিই। কিন্তু সেখানে যতই বলেন এই পুরুষ শাসিত সমাজ, এখানে কিন্তু কিছুটা হলেও বৈষম্য কিন্তু আমরা দেখতে পাই। যে এখানে সারা বিশ্ব আজকে বলছে যে বাংলাদেশের নারীর ক্ষমতায়নের দিক থেকে অনেক দূর এগিয়ে গিয়েছে, এবং মাননীয় প্রধানমন্ত্রী সেই জায়গাটায় আমাদেরকে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। এইখানেও তো একটা মনোনয়নের একটা দৌড় শুরু হয়, 50টা আসন অনেকেই কিন্তু ফর্মগুলো নিচ্ছে, তো সেইখানেও কি কালো টাকা, কেনা বেচা, বাণিজ্য এগুলো হয় কিনা? আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী এই ঢাকাতে থাকলে কি হবে, তিনি একজন মাননীয় প্রধানমন্ত্রী হলে কি হবে, উনি কিন্তু সারা বাংলাদেশের আনাচে কানাচে কোথায় কোন নারীটা বা কোন পুরুষ বা কোন সংসদ সদস্যরা কি কাজ করছে, উনি কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করছেন। সুতরাং আমি বিশ্বাস করি এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি যে মাননীয় প্রধানমন্ত্রী এইটা কালো টাকার বিনিময়ে এই মনোনয়ন, বিশেষ করে আমাদের যে সামনে মনোনয়ন, এই মনোনয়নকে উনি এইভাবে চিন্তা করবেন না। উনি যোগ্যতা, দক্ষতা এবং রাজনৈতিক কর্মকাণ্ড দেখে উনি মনোনীত করবেন। এবারও কি আপনি ফর্ম নিয়েছেন? অবশ্যই, আমি এবং আশা করছেন, আশাবাদী আমি। অনেক ধন্যবাদ। অ্যাডভোকেট রোকসানা, আপনি যদি বলেন যে এই সংরক্ষিত নারী আসনে যেটা 50 জন নারী 25 বছর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে, এইটা করা কি নারী পুরুষের রাজনৈতিক ক্ষমতায়ন পার্লামেন্টে, এটা কি সমতা আনবে? আপনার কি মনে হয়? প্রথমে অধিকারের কথা বলা হয়েছে। সম অধিকার করতে হলে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন অবশ্যই দরকার, কারণ সিদ্ধান্ত গ্রহণে যদি নারী না থাকে তাহলে নারী সেই অধিকারটা অর্জন করতে পারবে না। আশা করা যায় যে নারী সম অধিকার অর্জন করবে এবং সাধারণ আসন থেকে তারা নির্বাচন করে আসতে পারবে। কিন্তু আজকে যখন আরো 25 বছরের জন্য এটা বৃদ্ধি করা হচ্ছে, তার মানে কি? মানে এটা হচ্ছে যে আমরা এখনো সেই পর্যায়ে আসতে পারিনি, এবং সেই পর্যায়ে আসতে আরো কমপক্ষে 25 বছর লাগবে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, আসলে কি আমরা নারী রাজনৈতিক ক্ষমতায়নের কথা বিশ্বাস করি? এটা হচ্ছে প্রশ্ন। আমাদের নারীরা তারা নির্বাচনের সময় এবং বিভিন্ন রাজনৈতিক কর্মক্ষেত্রে তাদেরকে আমরা দেখি সবার আগে, কিন্তু যখন নমিনেশনের সময় আমরা কিন্তু দেখি যে তাদেরকে নমিনেশন দেওয়া হয় না। কেন দেওয়া হয় না? বলা হয় যে তারা নির্বাচনে আসতে পারবে না, তাদের জন্য সংরক্ষিত আসন আছে। কিন্তু নির্বাচনে যে 300 আসনে যখন পুরুষদের দেওয়া হয়, তারা কি সবাই নির্বাচনে জিতে আসে? তারা তো জিতে আসে না। তাহলে নারীদের ক্ষেত্রে কেন নারীদেরকে এই অবমূল্যায়ন? এটা কি এই কারণে বাংলাদেশের নির্বাচন এখনো বলা হয় যে হোন্ডা, গোন্ডা, মাসলম্যান, কালো টাকা? নারীরা হয়তো তুলনামূলকভাবে খুব সৎ থাকে, তাদের ক্যাডার বাহিনী নাই, তাদের কালো টাকা নাই, এই কারণে কি নারীদেরকে কম দেওয়া হয়? এইটা যদি বলেন তাহলে আমি বিশ্বাস করি যে রাজনৈতিক দলের যে সদিচ্ছা নাই। কারণ রাজনৈতিক দলের যদি সেই সদিচ্ছা থাকতো তাহলে কিন্তু তারা তাদের নারীদেরকে সেই পর্যায়ে তাদেরকে নির্বাচনে আসার জন্য তাদের যে দরকার, যে তাদেরকে মেন্টরিং করা, তাদেরকে সেই পর্যায়ে নিয়ে আসা, তাহলে কিন্তু তারা আনতে পারতো। আমরা একটা স্টাডি করেছিলাম নবম পার্লামেন্ট পর্যন্ত নারী আসনে, আমরা দেখেছি যে নবম পার্লামেন্ট পর্যন্ত বেশিরভাগ সংরক্ষিত আসনে নারীরা কিন্তু একবারের জন্য সংরক্ষিত আসনে আসছেন। তার মানে কি, আমরা যদি মনে করি যে রিজার্ভ সিটটা তাদেরকে মেন্টরিং করে পরবর্তীতে সাধারণ আসনে আসবে, কিন্তু আমরা কিন্তু তা দেখতে পাচ্ছি না। জি, অনেক ধন্যবাদ অ্যাডভোকেট রোকসানা। আমি আপনার কাছে আবার আসবো। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মান্নান। আপনি কিভাবে দেখছেন, কি চমক অপেক্ষা করছে? এই বিষয়টাকে আমরা কি আলোচনার মাধ্যমে একটা আলোচ্য বিষয় করার জন্য চেষ্টা করব, নাকি যা বাস্তবতা সেই নিরিখে আমরা এটাকে? বাস্তবতা তো বদলায়, কথা বললেই বাস্তবতা প্রতি মুহূর্তে আমি আপনি যে কথা বলতেছি তখনও পরিবর্তন বদলাচ্ছে। পরিবর্তন হচ্ছে বিকাশের, মানুষের ধর্ম, সমাজ, সমস্ত কিছুর বিকাশের পূর্ব শর্ত। পরিবর্তন ছাড়া স্থির বা স্থবির পৃথিবীতে কিছুই নেই, থাকতেও পারে না। কাজে এই পরিবর্তনশীলতাকে
আমাদের আপনি মেনে খুশি নিতে হবেন, আমরা হবে। বলেছিলাম যে বাংলাদেশ 92তম, কিন্তু আমরা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে আগানো সংসদীয় এমপির হিসাবে, পাকিস্তান, ভারত, ব্রাজিল এবং মালয়েশিয়ার চেয়ে আগানো আগানো। এই 20% হিসাবে। কাজেই কাজে পরিবর্তন হয়, চেঞ্জ হয়, আমরা পরিবর্তন- আরো পরিবর্তন চাই। পরিবর্তন হয় এবং ভালোর দিকে হয়, Exactly. এটাই আপনার এটাই আমরা তথ্য চাইছি। চাচ্ছি এবং আমরাও তাই চাই। সমতা চাইছি, সমাজে- পলিটিক্যাল এম্পাওয়ারমেন্টে নারী পুরুষের গ্যাপ যেন কম থাকে, কম থাকে। এটি আমাদের চাওয়া। একমত আপনার জি নিয়ে সাথে। আলোচনা কিন্তু করব আলোচনা কিন্তু করতে বিরতির গিয়ে পরে। আমরা প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় আরটিভির বিশেষ আলোচনা অনুষ্ঠান কথা হোক। আমরা কথা বলছিলাম রাজনৈতিক ক্ষমতায়নে সংরক্ষিত আসন। সঙ্গে থাকুন, একটু পরেই ফিরে আসছি। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় আরটিভির বিশেষ আলোচনা অনুষ্ঠান কথা হোক আপনাদের আরেকবার স্বাগত জানাচ্ছি। আমি রুবায়েত ফেরদৌস। আমরা কথা বলছিলাম রাজনৈতিক ক্ষমতায়নে সংরক্ষিত আসন। বিরতির আগে খানিকটা কথা আমরা বলেছি, আমাদের বিজ্ঞ প্যানেলিস্টরা তাদের মতামত দিয়েছেন। এ পর্যায়ে আপনারা যারা সামনে আছেন তাদের থেকে আমরা প্রশ্ন নিব এবং তারা উত্তর করবেন। যদি নাম বলে আপনি প্রশ্নটি করেন। আমার প্রশ্নটি সাবেক নারী সদস্যদের, সাবেক নারী এমপিদের প্রতি। আসলে আমরা দেখি যে আমাদের দেশে একজন পুরুষ এমপি যতটা জনগণের কাছে যেতে পারে, যতটা উন্নয়ন কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে, একজন নারী এমপিকে ততটা আমরা দেখি না, এবং কেন জানি তাদের নাম ডাকও শোনা যায় না। আবার সমাজে প্রতিনিয়ত যখন আমাদের নারীরা নির্যাতনের শিকার হচ্ছে, তখনও আমাদের এই নারী এমপিগণ তেমন উঁচু স্বরে এগিয়ে আসে না। আমার প্রশ্নটি হচ্ছে, আপনারা ক্ষমতা পেয়েও কেন এভাবে পিছিয়ে আছেন? অনেক ধন্যবাদ প্রশ্ন করার জন্য। পরের প্রশ্ন। প্রবীণদের পাশাপাশি নবীনদেরও সুযোগ দেওয়া হোক সংরক্ষিত আসনের জন্য। তারপরে আপনি দাঁড়িয়ে প্রশ্ন করুন। নারী হ্যাঁ, আসনের এমপিদের, নির্বাচিত আসন এমপিদের মূল্যায়ন করা হয় না। তাদেরকে একজন নির্বাচিত সংসদ সদস্যের সমান অধিকার আদায়ে কি পদক্ষেপ নেওয়া হবে? অনেক ধন্যবাদ। আরেকটি প্রশ্ন নিয়ে আমরা আলোচনায় ফিরবো পেছন থেকে। আমার প্রশ্ন হচ্ছে, নারীদের আসন কেন সংরক্ষিত থাকবে, আর আসনের ক্ষেত্রে এই লিঙ্গ বৈষম্য কেন? আমরা যদি তাদেরকে সংরক্ষিত করে রাখি বা নিয়ন্ত্রণ করি, তবে তাদের প্রতিভা বিকাশে বাধা দেওয়া হচ্ছে কিনা? জি, অনেক ধন্যবাদ। মুক্তা আপা যদি প্রশ্ন অনেকগুলো করেছে, আপনি উত্তর দিতে পারেন একটা দুটো নিয়ে। এখানে অনেকে প্রশ্ন করেছেন যে নারী এমপিরা অনেক বেশি জনগণের কাছে যান না। এখন যিনি কাজ করবেন তিনি নারী হোক কি পুরুষ হোক, যেমন আমি আমার কথা বলতে পারি, আমি আমার এই 5 বছরের দায়িত্বকালে আমার দুটো উপজেলায় এমন কোনো ইউনিয়ন নেই, এমন কোনো গ্রাম নেই যেখানে আমি যাইনি। ইভেন আমি বাড়ি বাড়িও গিয়েছি, বাড়ি বাড়ি গিয়ে দেখেছি নারীদের কি কি সমস্যা, বৃদ্ধা মহিলাদের কি কি সমস্যা, তাদের সমস্যা আমার কাছে শেয়ার করেছে। এবং আমি আরেকটি অভূতপূর্ব ব্যাপার আমি খেয়াল করেছি যে যখন তাদের কাছে যেতাম, তারা আমাদেরকে নারী এমপি বা সংসদ জনপ্রতিনিধি দেখলে তারা ঘরের থেকে বেরোয় আসে এবং আমাদেরকে জড়িয়ে ধরে আপন মনে করে এবং অনেক কিছু শেয়ার করে, যেটা কিনা একজন পুরুষ এমপি গেলে তারা হয়তো করতো না। তো সেই ক্ষেত্রে তাদের একটা ইজি অ্যাক্সেস যেটাকে বলা হয় সেটা আছে, এবং আমি এটাকে খুব ভীষণভাবে এনজয় করি। আসলে এটা হলো আমি কিভাবে দায়িত্বটা কাজে লাগাবো। আমি যদি যাই আমাকে কে মানা করবে, সেটা ব্যক্তি বিশেষে ভ্যারি করে। যেমন একজন পুরুষ সদস্য তো সংসদ সদস্য হয়ে দায়িত্ব পালন ঠিক মতো করে না, এখন সেটা তার নিজের উপর ডিপেন্ড করে, নারীদের উপর ঢালাভাবে আসলে দেওয়া ঠিক না। কারণ এখানে আরেকটা কথা আছে, আরেকজন বলেছেন যে নবীনদেরকে দেওয়া হচ্ছে না কেন। আসলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নবীন প্রবীণ মধ্যবয়স্ক সবাইকে নিয়ে কিন্তু করে। আমরা ইতিপূর্বে যে দেখেছি সংসদ সদস্য যারা হয়েছে না সংরক্ষিত আসনে, তারা কিন্তু সমস্ত বয়সেরই বা সব বয়সেরই ওরা ছিল। আর আরেকটি কথা হলো, সংরক্ষিত আসন আর নারী আসন এটা কি জন্য বা এটা কেন, এটার সাথে এটার পার্থক্য কি, সেই জিনিসটা কিন্তু আমাদের পরিষ্কার করা দরকার। পার্লামেন্টে আমি যেহেতু এমপি ছিলাম, আমি দেখেছি সরাসরি আসনের এমপির সাথে সংরক্ষিত আসনের সংসদের ভেতরে কোনো পার্থক্য নেই। যেমন আমার একটা ভোট আছে, সরাসরি এমপিরও একটা ভোট, আমি আইন প্রণয়ন করতে পারি, উনিও আইন প্রণয়ন করতে পারে। আমি জাতীয় এবং জনগুরুত্ব বিষয়ে বিতর্ক করতে পারি, সেটাও উনি পারেন। গাড়ির যে সুবিধা পাওয়া যায় শুল্কমুক্ত গাড়ি, সেটা তো পরে সরকারের আয় ব্যয় বাজেট অনুমোদন, সরকারের আয় ব্যয় বাজেট অনুমোদন, সংসদীয় কমিটিগুলোর মাধ্যমে সরকারের জবাবদিহিতা, স্ট্যান্ডিং কমিটিতে থাকা, সবকিছু ইকুয়াল। কিন্তু আপনি যখন এলাকায় বরাদ্দ দেওয়া হবে, সে বরাদ্দের ক্ষেত্রে হয় কি, আপনি সরাসরি এমপি থেকে পাবেন 1/3, 3 ভাগের এখন। উনি যদি পায় 9 টাকা, আপনি পাবেন 3 টাকা। একটা উদাহরণ দিয়ে বললাম। আর আপনার থেকে এটা বৈষম্য হলো না? আপনার এরিয়া তো অনেক বড়। হ্যাঁ, এটা বৈষম্য, বরাদ্দ কম, এটা বৈষম্য ঠিক আছে। এটা বৈষম্য এই যে আমি তো সরাসরি না, আমি সংরক্ষিত। যিনি সরাসরি ওনাকে যুদ্ধ করে জিতে আসতে হয়, আর আমি সংরক্ষিত, আমাকে সেই যুদ্ধটা করতে হচ্ছে না। আমার যুদ্ধটা সীমিত আকারে, ওনার যুদ্ধটা ব্যাপক আকারে। আর আরো কথা আছে এখানে, নারীরা কেন এগোতে পারছে না, ঠিকই বলেছেন।
নারীদের না এগোনোর পেছনে আরো অনেক কারণ আছে। সেটা হলো নারীরা তো সবসময় তো নারীরা কোণঠাসা, এর মধ্যে সমাজের যেমন ধরেন শিক্ষার অভাব আছে, এইজন্য তো নারীকে বরাদ্দটা বেশি দিতে হবে। নারীদের বরাদ্দটা বেশি, যে পশ্চাৎপদ যে কোণঠাসা তাকেই তো বরাদ্দ বেশি দিতে হবে, কাণ্ড কিন্তু তাই বলে। তার আগে সবচেয়ে বেশি কম দিচ্ছে। তার আগে ঠিক করতে হবে নারীকে যে এলাকা, যে নারীর কিন্তু কোনো সুনির্দিষ্ট এলাকা নেই, এলাকাটা ঠিক করে দিতে হবে। এলাকাটা কিভাবে ঠিক করে? এলাকাটা এটা সাধারণত আমাদের যিনি সংসদ নেত্রী বা সংসদ নেতা, উনি একটা চিঠি দিয়ে একটা এলাকায় যে এই এলাকা তোমাদেরকে ভাগ ভাগ করে, সেটা কি একটা পুরো জেলা দেওয়া হয় না কয়টা, দুটো সংসদীয় আসন? দুটো জেলা দেওয়া হয়, কোনো ক্ষেত্রে একটা জেলাও দেওয়া হয়, এভাবে ভাগ করে। জি, অনেক ধন্যবাদ আপনাকে। রুমি আপা, আপনি যদি আপনার অভিজ্ঞতা বলেন যে প্রশ্নগুলো করেছে তার আলোকে, যে আরেকটা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করছি। প্রশ্ন নিশ্চয়ই আপুর কাছে, ওই যে মুক্তা আপুর কাছে, হ্যাঁ, 2008 সালের নির্বাচনে মহাজোট সরকারের অঙ্গীকার ছিল সরাসরি নির্বাচন হবে নারী আর সংরক্ষিত আসনে, এবং 1/3 100 আসনে সেটা করা হবে। কিন্তু এবারকার ইস্তেহারে এই বিষয়ে কোনো কিছু আসে নাই, এই বিষয়ে নারীদের নির্বাচনে সরাসরি। আরেকটা প্রশ্ন আমরা নিব এখান থেকে, কে বলবেন? আমার প্রশ্ন হচ্ছে, সংসদীয় আসনে যারা সংরক্ষিত আসনে যারা নির্বাচিত হয় তাদের যে দায়িত্ব কর্তব্য থাকে এবং সমাজে যারা উন্নয়নমূলক কাজগুলো করে সেগুলো সম্পূর্ণ দৃশ্যমান হয় না সবসময়। দৃশ্যমান করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া উচিত আমাদের? জি, পরের প্রশ্ন। নারীরা যখন বাসা থেকে বের হয় তখন তাদের আটকা রুদ্ধশ্বাস নিয়ে বের হতে হয়, তারা সঠিকভাবে ঘরে ফিরতে পারবে কিনা। তারা যখন বাসে চড়ে তখন তাদের এই বিষয়টি মাথায় রাখতে হয় কখন যেন ইচ্ছাকৃতভাবে ধাক্কার সম্মুখীন হতে হয়। সেই অবস্থা থেকে তাদের কি সামাজিকভাবে নিরাপত্তা নিশ্চিত করে রাজনৈতিকভাবে অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব? এ বিষয়ে আপনারা কি ধরনের সিদ্ধান্ত? আপনি যদি বলেন। অনেক ধন্যবাদ প্রশ্ন করার জন্য। খুব সুন্দর একটা প্রশ্ন করতে, যে আসলে প্রতিটা ক্ষেত্রে নারীদেরকে প্রতিবন্ধকতারও সম্মুখীন হতে হয়। সুতরাং সেই ব্যাপারটাকেই নারীদেরকে উচিত চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে নিজেদেরকে সমৃদ্ধ করে, নিজেদের যোগ্যতাকে বৃদ্ধি করে, সেই সামাজিক পরিবর্তন থেকে শুরু করে সর্বক্ষেত্রে পরিবর্তনটা আনা দরকার, সচেতনতা বৃদ্ধি করা দরকার, এবং নারীদেরকে নারী হিসেবে চিন্তা না করে নারীদেরকে মানুষ হিসেবে চিন্তা করার মানসিকতা তৈরি করা দরকার। তো এই জন্যই কিন্তু আমাদের যে আসনগুলোর কথা বলা হচ্ছে, 50টা আসনের কথা বলা হচ্ছে, সেখানে রাজনৈতিক সম্পৃক্ততা মানে কি, রাজনৈতিক সম্পৃক্ততা করে গতিশীলতা আনতে হবে এবং ছোট্ট জায়গা থেকে আরো সচেতনতা বৃদ্ধি করতে হবে। না, আরেকটা কথা বলছেন উনি, যে ক্ষমতা পেয়ে কেন আপনারা কাজ করছেন না। ক্ষমতা পেয়ে আমরা কিন্তু আসলেই কাজ করছি। কি কাজ করেছেন বলবেন একটু? আমরা যে সোলার যেগুলো দেওয়া হয়, আমার ব্যক্তিগত কথা বলি, আমি চর এলাকায় যেগুলো সুবিধা বঞ্চিত দুস্থ মানুষ যাদের ঘরে কোনো আলোর ছোঁয়া আসেনি, যারা কোনোদিনও যে জায়গাগুলোতে কোনো বিদ্যুৎ যাবে না সেই জায়গাগুলোতে আমি আগেই সোলার দিয়েছি, যেগুলো সোলার পেয়েছি সেই জায়গাগুলোতে আগে সোলার দিয়েছি, এবং যে রাস্তাঘাটগুলো আগে দরকার যে সেই রাস্তাঘাটগুলো সংস্কারের জন্য আমি কাজ করি। আপনার এলাকার যে এমপি ছিল তার সঙ্গে কি কোনো কনফ্লিক্ট হয়েছে কিনা? উনিও সোলার দিচ্ছেন, আপনিও সোলার দিচ্ছেন, বাজেট বরাদ্দ এই সব কোনো সংঘর্ষ হয় কিনা? এটা মুক্ত আপনার কাছে আমি শুনবো, আপনি যদি আগে বলেন। হ্যাঁ, সরাসরি আমার সাথে এই ধরনের, কারণ আমার তার সাথে একটা ভালো সমঝোতা করে এবং তার সাথে কথাবার্তা বলেই কিন্তু আমি কাজ করেছি, সুতরাং কনফ্লিক্ট কোনোদিনও হয়নি। তবে যেহেতু আমাদের এডিপির কোনো বরাদ্দ থাকে না, আমাদের জনগণের লোক কিছু চাওয়া পাওয়া থাকে, সেই চাওয়া পাওয়াগুলো আমরা পূরণ করতে পারি না, কারণ আমরা সেই রাজনীতি করি মাঠে ঘাটে হাটে বাজারের থেকে শুরু করে অঙ্গ সহযোগী সংগঠন থেকে শুরু করে শুধু নারীদের জন্যই কিন্তু রাজনীতি করি, সকলের জন্য কাজ করি। যে প্রশ্নগুলো আসছে এবং ওনারা যে বক্তব্য রেখেছেন তার আলোকে প্রথমে একটা প্রশ্ন আসে যে সংরক্ষিত আসনের প্রয়োজনীয়তা আছে কিনা। জি, আসলে বর্তমান যুগে সারা বিশ্বে, শুধু বাংলাদেশ না, আমরা যতই নারী পুরুষের অধিকারের কথা বলি এখনো কিন্তু সম অধিকার অর্জন হয় নাই। সেই জন্য এই বেজিং কনফারেন্স, এত আন্তর্জাতিক সম্মেলনগুলি হচ্ছে। সেই কারণে কিছুটা সংরক্ষণ, কিছু নারীর জন্য কোটা অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু সেইটার সাথে সাথে সাধারণ আসন থেকে যদি নারীকে ওই পর্যায়ে না আনার চেষ্টা করা হয় তাহলে কিন্তু এই 15টা সিট থেকে 50টা সিটে আসবে। কারণ এই আসার পিছনে কিন্তু কারণটা আরপিওতে কিন্তু আছে যে 33 ভাগ নারীকে সমস্ত কমিটিতে রাখতে হবে, কিন্তু 2020 সালের মধ্যে সেই ইঙ্গিতটা আমরা দেখতে পাচ্ছি না। কোন রাজনীতি, বিশেষ করে আমি যদি দুটো বড় রাজনীতি দলের কথা বলি, তাহলে দেখব যে 10-12% উপরে তাদের কোনো পর্যায়ে আসে নাই। তৃণমূল পর্যায় থেকে আরম্ভ করে জাতীয় কমিটিগুলি পর্যন্ত কোথাও 10-12% বেশি কোনো দলেরই আসে না এখন পর্যন্ত। সুতরাং যে পর্যায়ে চলছে 33% আসতে কিন্তু আরো কত বছর, 50 বছর না কত বছর অপেক্ষা করতে হবে, সেটার কোনো নিশ্চয়তা। অনেক ধন্যবাদ ডক্টর সাব্বির, যদি একটু বলেন আপনি, কয়েকটা প্রশ্ন এসেছে। এই প্রশ্নটা নিয়ে একটু বলতে চাই যে নবীনদের সুযোগ দেওয়া হোক এই বিষয়ে। নবীনদের আসার ব্যাপারে তো কোনো আইনগত প্রতিবন্ধকতা নাই,
আমার কাছে যেটা মনে হয় যে আমাদের ছাত্র সংগঠনগুলো, যেটাকে বলি আমরা নেতৃত্ব তৈরির ফ্যাক্টরি বলা হয় আর কি, সেই ফ্যাক্টরিটা ঠিকমতো কাজ করছে না বলেই নারী নেতৃত্ব আমরা জাতীয় রাজনীতিতে যেভাবে পাওয়া উচিত সেইভাবে হয়তো আমরা পাচ্ছি না। আর আমার অভিজ্ঞতা বলে 2-1টা দেশে আমি দেখেছি যে আপনি যদি ইন্দোনেশিয়ার কথা বলেন, দক্ষিণ পূর্ব এশিয়ার, ইন্দোনেশিয়ার সাথে বাংলাদেশের রাজনীতির একটা মিল আছে। সেখানে আমরা দেখি যে কাঠামোগত কিছু দিক, একটা হলো পারিবারিক বাধা আর একটা হলো আর্থিক একটা ব্যাপার থাকে। রাজনীতিতে অংশগ্রহণ করতে হলে কী ধরনের আর্থিক সামর্থ্যের প্রয়োজন এটা আমার চাইতে আপনারা খুব ভালো বলতে পারবেন। আরেকটা হচ্ছে যে সহিংসতার বিষয়টা তো আমাদের রুবায়াত ফেরদৌস বললেনই যে রাজনীতি কিভাবে এখন মাসেলম্যানদের উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেছে। তো এই ধরনের কাঠামোগত কিছু ক্রাইসিস তো আছেই, যে কারণে নারীরা রাজনীতিতে আসতে চায়। জি, অনেক ধন্যবাদ মান্নান ভাই। আপনি যদি একটু বলেন এই শুনি যে কিভাবে এই সমতাটা আমরা আরো সামনে এগিয়ে নিতে পারি। যে কোনো জাতির বিকাশের জন্য, অগ্রগতির জন্য সেই জাতির ভেতরে কোনো বিভাজন সৃষ্টি করা কোনো সুস্থ চিন্তার মানুষেরই উচিত না। বরং এগুলোর বিরুদ্ধে লড়াইয়ের মাধ্যমে এই মৌলানা শফিদের পশ্চাৎপদতার বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম, লড়াইয়ের মাধ্যমে নারী জাতি সহ নারী পুরুষ সকলকে আদায় করতে হবে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, দয়াবাদ, দাক্ষিণ্যের অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা জেনে অবাক হবেন আমাদের এখানে যারা বসেছেন 30 জন, তাদের মধ্যে কেউ কেউ আছেন তারা হচ্ছে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশী। আপনাদের বক্তব্য যদি একটু বলেন যে কেন মনোনয়ন চাইছেন কিংবা কেন আপনাকে দেয়া হবে বলে আপনি মনে করেন, কি বিশেষ যোগ্যতা আপনার আছে? আমি আশরাফুন্নেসা পারুল, সহসভাপতি বাংলাদেশ যুব মহিলা লীগ। আমরা মনে করি আমাদের যে কর্ণধার বা আমাদের যে নেত্রী আছেন আলোর বর্তিকা, তিনি তৃণমূল থেকে যে সকল নেতৃবৃন্দ রাজনীতিতে এসেছেন তাদেরকে উনি মূল্যায়ন করবেন। আমি মনে করি সকল রাজনৈতিক দলের ছাত্র সংগঠন থেকে যারা আসবে তারাই নেতৃত্ব দিবে, দেশের নেতৃত্ব দিবে, জাতির নেতৃত্ব দিবে। তাছাড়া 2001-2 সালে যখন নাকি জোট সরকার ক্ষমতায় ছিল তখন দেখা গেছে রাজপথে কোনো লোক আন্দোলন সংগ্রাম করতে পারে নাই। তখন নেত্রী এই দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে এই বাংলাদেশ যুব মহিলা লীগ গঠন করেছিলেন। রাজপথে আপনি ছিলেন? আপনি রাজপথে ছিলেন? আমি রাজপথে ছিলাম। আমি আমার 7 মাসের বাচ্চা রেখে মানে কারাগারে জেল খেটেছি। আমার বাচ্চাকে তখনও পরিপূরক খাবার দেওয়া হয় নাই। আমি জেলে যাবার পরে আমার বাচ্চাকে প্রথম পরিপূরক খাবার দেওয়া হয়। তাহলে তখন আমার বাচ্চার কি অবস্থা হয়েছিল আর আমার কি অবস্থা হয়েছিল, এটা বাংলার জন্য। কাজে আপনি আশা করছেন যে আপনার বিষয়টা মূল্যায়ন করা হবে? অবশ্যই। অনেক ধন্যবাদ আপনাকে। আরেকজন যদি বলেন যিনি মনোনয়ন প্রত্যাশী। ধন্যবাদ। আমি শামসুন্নাহ রত্না, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ যুব মহিলা লীগ। আমি যেহেতু একজন মনোনয়ন প্রত্যাশী সেহেতু আমার মতামতটা এখানে ব্যক্ত করছি। আমি 2003 সন থেকে বাংলাদেশ নরসিংদী জেলা যুব মহিলা লীগের সেক্রেটারি ছিলাম। আমি যখন নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হই তখন দেশের অবস্থা খুব খারাপ ছিল, তখন বিরোধী দলে। নরসিংদীতে আওয়ামী লীগ যখন আন্দোলন সংগ্রাম করত তখন কিন্তু কোনো নারী নেত্রীদেরকে পাওয়া যেত না, বা 2-1 জন হাতে গোনা থাকলেও একদিন আসলে আবার পরের দিন আসতো না ভয়ে। কিন্তু আমি রত্না সবসময় যেতাম, একা হলেও যেতাম। আমি কিন্তু এভাবেই আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে তার পরবর্তীতে বাংলাদেশ যুব মহিলা লীগের অ্যাসিস্ট্যান্ট কালচারাল সেক্রেটারি এবং বর্তমানে বাংলাদেশ যুব মহিলা লীগের জয়েন্ট সেক্রেটারি। সে 2001 সন থেকে 2001 সনে আমার বাবাকে শুধু আওয়ামী লীগের পক্ষে কাজ করার জন্য কোনো দলীয় পদে কিন্তু তিনি ছিলেন না, উনি একজন মুক্তিযোদ্ধা। আওয়ামী লীগের পক্ষে কাজ করার জন্য তাকে 1 অক্টোবরের নির্বাচনের পর 7ই অক্টোবর কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। তৎকালীন বিরোধী দলীয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমার বাবাকে দেখতেও গিয়েছেন। তো সেই যে পারিবারিক নির্যাতন এবং রাজপথে সংগ্রামে আমার অবদান, নেত্রীর মুক্তির আন্দোলন এবং ঢাকার রাজপথে আমার আন্দোলন, এখন যারা নতুন আমি দেখেছি অনেক প্রার্থী তো থাকবেই, কিন্তু দল ক্ষমতায় থাকা অবস্থায় কিন্তু রাজনীতি করা অনেক সহজ, কিন্তু বা বিরোধী দলে থাকা অবস্থায় কিন্তু রাজনীতি করা একটা মেয়ের জন্য অনেক কঠিন। আমার আপনার কাছে একটা অনুরোধ। অনেক ধন্যবাদ। আপা বলেছেন যারা হচ্ছে দুধের মাছি, মৌসুমী পাখি তারা যেন না পায়, যারা তৃণমূল এবং ত্যাগ তারা যেন পায়। অনেক ধন্যবাদ আপা। আরেকজন আছেন মনোনয়ন প্রত্যাশী, আপনি যদি বলেন। ধন্যবাদ। ধন্যবাদ। আমি হুমায়রা আফরিন রুমি, আমি একজন মনোনয়ন প্রত্যাশী।
আমি 96 থেকে ছাত্রলীগ করে এসেছি। ছাত্রলীগ করার পর 2000 থেকে মহিলা আওয়ামী লীগে ছিলাম। এখন বাংলাদেশ যুব মহিলা লীগের সেন্ট্রাল কমিটিতে আছি এবং ঢাকা মহানগর উত্তর সাংগঠনিক হিসেবে আছি। যখন ছাত্র রাজনীতি করতাম আমরা, তো আমাদের সময় 96-তে তেজগাঁ কলেজে কোনো মেয়ে পাওয়া যেত না। হাজার হাজার ছেলের মাঝখানে আমি একাই একজন মেয়ে তখন ছেলেদের সাথে মিছিল করতাম এবং কলেজ থেকে বের হয়ে এসে ছেলেদের সাথে মিছিল করে বেড়াতাম। তারপর একটা সময় 2004-এর যখন ফালুন নির্বাচন হয়, এই আসনে এখান থেকে আমার এই এলাকাতে আমার হাজব্যান্ড তখন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের তেজগাঁ থানার সহসভাপতি ছিল। তাকে ধরতে না পেরে 13 দিন আমাকে গৃহবন্দী করে রাখা হয় এবং অমানসিক নির্যাতন, আমি প্রেগনেন্ট ছিলাম, আমাকে করা হয়। তো এখন দেখা যাচ্ছে যেই লোকগুলো তখন আমাকে নির্যাতন করেছে আমার হাজব্যান্ডকে পায়নি, আজকে তারা মন্ত্রী মিনিস্টার আমাদের দলীয় লোকদের সাথে ডায়াসে বসে কথা বলে, বড় বড় কথা বলে। যাই হোক, বেশি কিছু বলছি না। আমরা বিরোধী দল ক্ষমতায় থাকতে ছিলাম, এখন বাংলাদেশ যুব মহিলা লীগ থেকে এখনো কাজ করে যাচ্ছি। আমরা সবার সাথে একসাথে কাজ অনেক করার জন্য। ধন্যবাদ। আর কি কেউ আছেন মনোনয়ন প্রত্যাশী? ধন্যবাদ সবাইকে। আর কেউ আছেন মনোনয়ন প্রত্যাশী? আপনি কি মনোনয়ন প্রত্যাশী? আমি মনোনয়ন একটু সংক্ষেপে যদি বলেন। আমি অ্যাডভোকেট বাসন্তী। 50 তো মোটামুটি এখানে হয়ে যাচ্ছে, আমাদের এখান থেকে হয়ে যাচ্ছে। অ্যাডভোকেট প্লিজ। বাসন্তী প্রভা পালিত। আমরা যখন ছাত্র রাজনীতি করি 1985-86 থেকে, আমি যুবলীগ করেছি দীর্ঘ 17 বছর। যুবলীগে সাধারণত মেয়েরা থাকে না, করে না। দীর্ঘ আন্দোলন সংগ্রামে এবং বিরোধী দলে থেকে আমি যুবলীগ করে এখন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ এবং চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক। আমি আরেকটু কথা বলি, আমি নবম জাতীয় সংসদ ইলেকশনে আমি মনোনয়ন চেয়েছিলাম, 10মে চেয়েছি এবং 3বার আমি সংরক্ষিত আসনে চেয়েছি, 2বার আমি সরাসরি চেয়েছি আমার আসন হাটহাজারী। সেখানে অনেক ধন্যবাদ আপা, আপনি লেগে থাকুন, নিশ্চয়ই এটা ক্লিক করবেন। সর্বশেষ আরেকজন মনোনয়ন প্রত্যাশী। আমি ফাহিম আক্তার হুসনা, আমি গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমি সেই স্কুল জীবন থেকে এই রাজপথে আছি। আওয়ামী লীগ সরকারে 4বার আমি এই আওয়ামী লীগ সরকারের দলের জন্য কাজ করছি। এবার আমি একাদশ জাতীয় সংসদ সংরক্ষিত মহিলা আসনে আমি প্রার্থী। আমি মনোনয়ন প্রত্যাশী, কারণ আমাদের গাজীপুরে যে 2টি নির্বাচন হয়ে গেল, আমি সিটি নির্বাচনে আমি 425টি কেন্দ্র কমিটির মাধ্যমে আমি এই দলকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করেছি এবং বিপুল একটি বিজয় আমরা এনেছি। এবং এই আমাদের সংসদ নির্বাচনও আমাদের 5টি এমপিকেই আমরা জয়যুক্ত করেছি। অনেক ধন্যবাদ আপা, অনেক ধন্যবাদ। আশা করছি যে আমি তৃণমূল থেকে কাজ করে আসছি, জননেত্রী শেখ হাসিনা অবশ্যই আমার এই প্রত্যাশা পূরণ করবে। এই নিয়ে আমরা আরো কথা বলবো। আমাদের সঙ্গে আরো কয়েকজন মনোনয়ন প্রত্যাশী আছেন, তাদের কথা আমরা শুনবো, আরো প্রশ্ন নিব এবং বিজ্ঞ প্যানেলিস্ট তার উত্তর দিবেন। প্রিয় দর্শক, তার আগে এই পর্যায়ে আমরা আরেকটি ছোট্ট বিরতি নিচ্ছি। আমরা কথা বলছিলাম আরটিভির বিশেষ আলোচনা অনুষ্ঠান কথা হোক, যেখানে আজকের বিষয় রাজনৈতিক ক্ষমতায়নে সংরক্ষিত আসন। ছোট্ট বিরতি নিচ্ছি, একটু পরেই ফিরে আসবো, সঙ্গে থাকুন। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় আরটিভির বিশেষ আলোচনা অনুষ্ঠান কথা হোক। আমরা কথা বলছিলাম রাজনৈতিক ক্ষমতায়নে সংরক্ষিত আসনের ভূমিকা। বিরতির আগে 2 দফায় আমরা কথা বলেছি। এই পর্যায়ে আমরা যারা বিজ্ঞ প্যানেলিস্ট তারা যদি একটু বলেন। মুক্তাপা, আপনি যদি সংক্ষেপে বলেন। ধন্যবাদ। আমি সংক্ষেপে বলবো, টু দ্য পয়েন্ট। প্রথম কথা হলো, এখানে একজন প্রশ্ন করেছে যে আমাদের যে ইশতেহার ছিল বাংলাদেশ আওয়ামী লীগের, সেখানে নারীর ব্যাপারে কোনো কিছু নাকি ছিল কিনা বা নাই, এরকম একটা কিছু মনোভাব ব্যক্ত করেছেন। ওনার জ্ঞাতার্থে আমি বলছি, আমাদের ইশতেহারে 21টি অঙ্গীকার ছিল, সেখানে 4 নম্বরে আছে নারীর ক্ষমতায়ন, লিঙ্গ সমতা এবং শিশু কল্যাণের কথা পরিষ্কারভাবে বলা আছে এবং ইন ডিটেলস বলতে গেলে সেটা তার এই মুহূর্তে সম্ভব না। 1 2 নম্বর কথা হলো, ওখানে আপা বলেছেন, একজন প্যানেলিস্ট বলেছেন যে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে আরপিওতে বাংলাদেশ আওয়ামী লীগের যে অবস্থান, সেটা হলো আমাদের কেন্দ্রীয় কমিটিতে 81 জনের মধ্যে 15 জন হলো নারী। সেক্ষেত্রে আমাদের পার্সেন্টেজ হলো 19% প্রায়, এবং যথেষ্ট ভালো অবস্থান। এবং আমাদের আশা যে 2020 সালের মধ্যে আমরা অবশ্যই 33% করব। 3 নম্বর কথা হলো যে সংসদের এই যে নারী সাংসদদেরকে ব্যঙ্গ করা হয় বা তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, এই জিনিসটা কিন্তু ছিল না। এই জিনিসটা শুরু হয়েছে কোত্থেকে? সাবেক রাষ্ট্রপতি এরশাদ সাহেবের আমলে কি করা হয়েছিল? শফিক রেহমান, আপনারা জানেন, জায় দিনের সাংবাদিক, উনি নারীদেরকে 30 সেট অলংকার বলেছিলেন এবং উনি যে 30 সেট অলংকার বলেছিলেন, এই অলংকার, এটা বলাটাও ছিল একটা অপমানজনক কথা। আসলে এইভাবে যারা এই ধরনের উক্তি করে তারা নিজেরাই আসলে আমি মনে করি মানসিকভাবে বিকারগ্রস্ত।
আর আরেকটি কথা বলেছিলেন আমাদের সাবেক রাষ্ট্রপতি এরশাদ সাহেব, নারীদেরকে শোপিস বলেছিলেন। তো এই সমস্ত উক্তি ছাড়া আর কেউ কিন্তু নারীদের ব্যাপারে কোনো উক্তি করেনি, কারণ শোপিস কিন্তু একজন পুরুষ এমপি হইতে পারে যদি সে তার প্রতিভাকে কাজে না লাগায়, যদি সে কাজ না করে শুধু বসে থাকে, তো সেটা নারীর ক্ষেত্রে কোনো প্রযোজ্য হবে না। যে মাননীয় প্রধানমন্ত্রী শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন দেখান, সুতরাং নারীদেরকে কিন্তু উনি স্বপ্ন দেখাতে শিখাচ্ছেন এবং স্বপ্ন নারীরা দেখছেন। কারণ আমাদের স্বপ্ন দেখছেন, কারণ নারীদের ক্ষমতায়ন বৃদ্ধির জন্য উনি বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। আপনি জানেন যে বিচারপতি নারী ছিল না, সেখানে বিচারপতি করেছেন, সচিব করেছেন, যে মেজর জেনারেল করেছেন, তারপর স্পিকার করেছেন। সুতরাং অনেক উনি কিন্তু জায়গা করে দিয়েছেন এবং স্বপ্ন দেখাচ্ছেন নারীদের। সুতরাং অর্ধেক জনসংখ্যা কিন্তু নারী, সবাইকে কিন্তু ওই 50টি সংরক্ষিত আসনে আনতে পারবেন না। জি, সরাসরি নির্বাচনে কিন্তু কমে গেছে। সরাসরি এবার নির্বাচন করে অবশ্য 22 জন এসেছে, আর তারপরেও আমরা আশাবাদী, মানে পরিবর্তন কিন্তু আমাদের আসতেছে এবং আসছে। আজকে যে আমার বোনরা নারী আসনের জন্য যে তারা দাবি করছেন, এটাও কিন্তু তৈরি করছে মাননীয় সুন্দর করে তাদেরকে তুলে ধরলেন। জি, এবং ওনাদেরও কিন্তু স্যাক্রিফাইস কম না। এই স্যাক্রিফাইসের পিছনে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু অনেক ধন্যবাদ। অ্যাডভোকেট রোকসানা বলেন, নারী সংগঠনগুলোর পক্ষ থেকে একটা দাবি ছিল এই সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন হোক, এইটাকে আপনি কিভাবে দেখেন? আমাদের যে পরামর্শ একটু আগে আমরা শুনলাম, অনেক নারী যারা প্রত্যাশা করছেন তারা বলেছেন তারা 2-3 বার কিন্তু একেবারে তৃণমূল পর্যায়ে কাজ করে কিন্তু তারা এসছেন এবং তারা 2-3 বার মনোনয়ন, সাধারণ আসন থেকে মনোনয়ন প্রত্যাশা করেছেন, কিন্তু তারপরে পায় নাই। এইটার জন্য দরকার আমাদের রাজনৈতিক দলগুলির সদিচ্ছা। তারা যদি সদিচ্ছা না করে তাহলে কিন্তু আমাদের নারীরা অনেক ধন্যবাদ। ডক্টর সাব্বির যদি বলেন, এই সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের একটা দাবি কিন্তু নারী সংগঠনগুলো অনেকদিন থেকে তুলছে, এইটা কি ভায়াবল কিনা? কারণ একটা জেলার মতো 10 লক্ষ ভোটার হবে, সেটা সম্ভব হবে কিনা, তার তাহলে পদমর্যাদাই বা কি হবে, সেগুলো কি ভাবা হয়েছে কিনা? সংরক্ষিত আসনে নির্বাচন হতে পারে, তবে এটা কোন পদ্ধতিতে হবে সেটা নিয়ে হয়তো আমরা ভাবতে পারি, কিন্তু যে মানে এটার গুরুত্বটা হচ্ছে যে সংরক্ষিত আসনে যখন সে নির্বাচিত হয়ে আসছে তখন কিন্তু সে জনগণের দ্বারা তার প্রতিদ্বন্দ্বী আরেকজন নারী থাকবে, নারীর বিরুদ্ধে কেবল নারী দাঁড়াতে পারবে, মাধ্যমে সে বেরিয়ে আসছে। এর ফলে তার যে বৈধতার জায়গাটা, মানে জনগণের প্রতি তার যে দায়বদ্ধতা বেশি থাকবে, সেই কারণে এটা খুবই গুরুত্বপূর্ণ নির্বাচনের মধ্যে হয়ে আসা। মান্নান ভাই কিছু বলবেন কিনা আমরা সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচন? আমি তো প্রথমেই উল্লেখ করলাম যে আমাদের জনসংখ্যার অর্ধেকেরও বেশি হচ্ছে নারী। তাদেরকে অন্ধকারে রেখে, দূরে রেখে জাতি উপরের দিকে, সামনের দিকে বিকশিত হতে পারে না। কাজে আমি মনে করি যে ধর্ম, বর্ণ, নারী, পুরুষ নির্বিশেষে সকল নাগরিকের জন্য উন্মুক্ত থাকা উচিত, তার বিকাশের পথ প্রশস্ত করা উচিত এবং আমাদের প্রত্যেককেই ওই মাওলানা শফির বিরুদ্ধে মানুষের জনমত গড়ে তোলার জন্য তীব্র আন্দোলন করা, লড়াই করা। কারণ এই ধরনের পশ্চাৎপদ চিন্তার মানুষকে যদি আমরা স্তব্ধ করতে না পারি, বন্ধ করতে না পারি, তাহলে আমাদের সমাজ বিকাশের পথ চিরতরের উদ্যোগ। অনেক ধন্যবাদ এই জোরালো বক্তব্য রাখার জন্য। আমাদের রাঙামাটি থেকে আসছেন চঞ্চনা চাকমা, আপনি যদি বলেন কি বক্তব্য? আমরা আদিবাসী নারীরা দীর্ঘদিন ধরে আমরা 6টি আসন দাবি করে আসছি। কোন 6টি? 3 পার্বত্য জেলায় 3টি, আর হচ্ছে বৃহত্তর ময়মনসিংহ, বৃহত্তর সিলেট আর উত্তরবঙ্গ 3টি। সেক্ষেত্রে এইবারে যে সংরক্ষিত আসনে যে আদিবাসী নারীদের আমি দাবি করতেছি যাতে এই আসনগুলো রাখা হয়, সাথে আরও হচ্ছে যারা দলিত, তারপরে হচ্ছে হিজড়া আর হচ্ছে প্রতিবন্ধী, এই তাদের জন্য একটা সিট যাতে নারী আসনের ভেতরেও যারা হচ্ছে দলিত নারী, প্রতিবন্ধী নারী, আদিবাসী নারী, তাদের জন্য প্রতিনিধিত্ব থাকে। অনেক ধন্যবাদ প্রস্তাব করার জন্য। আপা যদি একটু বলেন। আমি অ্যাডভোকেট জোবাইদা গুলশানারা, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। আমরা তৃণমূল থেকে, আমরা যেহেতু জেলা কমিটিতে কাজ করছি, আমরা তৃণমূল, ইউনিয়ন, ওয়ার্ড সব পর্যায় থেকে কাজ করে আসছি। এখন এই 50 জনকে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে আমি এটা মনে করি যে নিশ্চয়ই এখানে মহিলাদের প্রস্তাবটা বলে ফেলেন না, ভূমিকায় দিচ্ছেন আপনি। মহিলাদের প্রতিদ্বন্দ্বী, সেই ক্ষেত্রে তারা ওই পর্যায়ে তৃণমূল পর্যায়ে কি ধরনের কাজ করছে সেটাও বিবেচনা করা উচিত। দলীয় নেতাদের সুপারিশের পাশাপাশি বা মন্ত্রী এমপিদের সুপারিশের পাশাপাশি তারা তৃণমূল পর্যায়ে কতটুকু কিভাবে বোঝা গেছে আপনার পয়েন্ট। সেটাও আরেকজন আদিবাসী নারী আছেন, তার কথা আমরা শুনতে চাই, কোনো প্রশ্ন যদি থাকে কিংবা কোনো সুপারিশ। সংসদে আসনের শুধু
সরকারি দলীয়ভাবে সংসদে আসে কেন? যে স্বতন্ত্ররাও আসতে পারে জি, সংসদে। মানে রাজনৈতিক দলের বাইরেও স্বতন্ত্র থেকেও কি আসতে পারে কিনা এই প্রশ্ন তিনি রেখেছেন। আপনার প্রশ্নের উত্তর আমরা খুঁজবো কিন্তু বিরতির পরে। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা আরেকটি বিরতি নিচ্ছি। আমরা কথা বলছিলাম আরটিভির বিশেষ আলোচনা অনুষ্ঠান কথা হোক। আজকে আমাদের আলোচনা বিষয় ছিল রাজনৈতিক ক্ষমতায়নে সংরক্ষিত আসন। আমাদের সঙ্গেই থাকুন, একটু পরেই ফিরে আসছি। প্রিয় দর্শক, আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় আরটিভির বিশেষ আলোচনা অনুষ্ঠান কথা হোক। আমরা আজকে আলোচনা করছিলাম সংরক্ষিত আসন রাজনৈতিক ক্ষমতায়নে কতটা ভূমিকা রাখে, সে বিষয়ে আমরা 3 দফায় কথা বলেছি। এ পর্যায়ে আমরা চট করে কয়েকটি প্রশ্ন নেব। আমার দুটো প্রশ্ন। নাম্বার 1, আহমদ শফির বক্তব্য যদি নারীর ক্ষমতায়নের পরিপন্থী হয় তাহলে তাকে আইনের আওতায় আনতে সরকার কি ব্যবস্থা করেছেন? দ্বিতীয় প্রশ্ন। নাম্বার 2, আদিবাসী সংখ্যালঘু নারীদের সংরক্ষিত আসনে কতটা প্রাধান্য দেওয়া হবে? জি, পরের প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে সাংবিধানিক অনুযায়ী সংরক্ষিত মহিলা আসনগুলো কতটুকু গণতান্ত্রিক ভাবে মূল্যায়িত হয়? অনেক ধন্যবাদ। আমি তৈয়ব আলী স্টেট ইউনিভার্সিটি থেকে আসছি। আমার দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন রুমি ম্যামের কাছে, সেটা হচ্ছে যে আপনি বলেছেন যোগ্যতা এবং দক্ষতার ভিত্তিতে মনোনয়ন দেওয়া হচ্ছে। তাহলে এখানে অনেকে বলেছেন যে ওনারা অনেক দিন যাবত দলে অনেক মাঠ পর্যায়ে কাজ করেছেন। তাহলে তারা যদি বাদ পড়ে তাহলে কি তাদের যোগ্যতা এবং দক্ষতা কি নেই? তাদের জন্য কি ব্যবস্থা? অনেক ধন্যবাদ। শেষ প্রশ্ন। আমাদের তো অর্ধেক ভোটারই তরুণ, এবং তরুণরা নারী নেতৃত্বে কেন পিছিয়ে আছে? ইংরেজি দৈনিক ডেইলি সানে কাজ করি। মানে যারা নারী সংসদ সদস্য নির্বাচিত হন তাদের ক্ষেত্রে আমরা দেখি মানে গুণগত মান, মানে কারা আসলে এই নারী সংসদ সদস্য নির্বাচিত হন। আমরা দেখি বদি সাহেবের ওয়াইফ, অমুক সাহেবের বোন, অমুক সাহেবের, মানে এটা কেমন যেন একটা নেপোটিজমের মতো হয়ে যাচ্ছে। মানে রাজনীতিটা নারী নেতৃত্বটা। অনেক ধন্যবাদ। প্রশ্নটা আমরা বুঝেছি। রোকসানা আপা, আপনি যদি বলেন যে যেসব নারীদেরকে নেওয়া হচ্ছে তাদের ক্ষেত্রেও বলতে চাচ্ছে যে এক ধরনের পারিবারিক আত্মীয়তা, নেপোটিজম, ফেভারিটিজম এরকম হচ্ছে, ঠিক যোগ্যতা দক্ষতার প্রমাণটা মিলছে না। আমরা যখন স্টাডিটা করেছি আমরা নবম পার্লামেন্ট পর্যন্ত দেখেছি যে সংরক্ষিত আসনে 260 জন ছিলেন, তাদের মধ্যে 9টা পার্লামেন্ট মিলে, তার মধ্যে 214 জন সাধারণ আসন থেকে নমিনেশন চেয়েছিলেন, কিন্তু পেয়েছে অনলি 20 জন পেয়েছে। তাহলে বোঝা যায় যে সংরক্ষিত আসন থেকে যে নারীরা আসছে তাদেরকে সাধারণ আসনে দেওয়া হচ্ছে না। তার মানে যে ক্ষমতায়ন তো একটা ধারাবাহিক প্রক্রিয়া, সেই ক্ষমতায়নের পর্যায়টা তাহলে বিবেচনা করা হচ্ছে না। এবং হচ্ছে না বলে এই যে একটু আগে যে প্রশ্ন আসছে যে কারো স্ত্রী অথবা কারো বোন, মানে এটাকে একটা রিওয়ার্ড হিসাবে দেওয়া হচ্ছে। হয়তো কাউকে নমিনেশন দেওয়া যায় নাই, তার স্ত্রীকে দেওয়া হচ্ছে। যদিও এই ট্রেন্ডটা আগে অনেক বেশি ছিল, হয়তো আস্তে আস্তে একটু কমের দিকে যাচ্ছে। বলেন। হ্যাঁ, ধন্যবাদ। আসলে নারী ক্ষমতায় থাকলে বা নারীর ক্ষমতায়ন হলে যে দেশ এগোয়, এটা তো বড় প্রমাণ আমাদের বাংলাদেশ, তাই না? বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে সারা পৃথিবীতে রোল মডেল নারীর ক্ষমতায়নের পাশাপাশি আমাদের অর্থনৈতিক উন্নয়ন, আজকে আমরা উন্নয়নশীল দেশের কাতারে, সব দিক দিয়ে দেশ এগিয়ে গিয়েছে। এবং আরেকটা কথা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবার যে ৪র্থবারের মতো প্রধানমন্ত্রী হলেন, এটা কিন্তু রেকর্ড। এটা আমাদের স্মরণ রাখতে হবে আজকের দিনের জন্য, যে উনি একমাত্র নারী পুরুষ উভয়ের মধ্যে যে ৪র্থবারের মতো উনি প্রধানমন্ত্রী হয়েছেন বাংলাদেশে, এবং উনি একমাত্র প্রথম যিনি একটানা 3বার হ্যাট্রিক হয়েছেন প্রধানমন্ত্রীত্বের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে এটাও আমরা গর্ববোধ করতে পারি। এটা হলো এক। দ্বিতীয় কথা হলো, একজন এখানে প্রশ্ন করেছেন যে সংরক্ষিত আসনে নারীদেরকে যারা স্বতন্ত্র নির্বাচন করা হয় না। আমি আপনার জ্ঞাতার্থে বলছি, গত সংসদেই 3 জন সংরক্ষিত নারী আসন ছিল যারা স্বতন্ত্র হিসাবে নির্বাচিত হয়েছিলেন। আমি নির্বাচন করব কার সাথে? নারীতে। কেন? আমি যদি নির্বাচনই করব সেখানে আমি না শুধু নারীর সাথে কেন করবো, পুরুষও থাকতে পারে, নারীও থাকতে পারে। আমি কেন টাকা পয়সা খরচ করে কষ্ট করে নির্বাচন করব? সেটা উন্মুক্তভাবে যে কেউই হতে পারে। অতএব সংরক্ষিত আসনে যে নির্বাচন করে আসা, এটার বিপক্ষে আমি বরং মনে করি সরাসরি আসনে মনোনয়ন সংখ্যা বাড়াতে হবে, কিন্তু সংরক্ষিত আসন থাকুক। আমাদেরকে সংরক্ষিত সরাসরি দুটো দিয়ে যুদ্ধ করতে হবে। আজকে আমি যে এখানে এসেছি, আমি সরাসরি এমপি না, আমি কিন্তু সংরক্ষিত এমপি, এবং আমি তোমাদের প্রশ্নের উত্তর দিচ্ছি সংরক্ষিত এমপি হিসেবেই দিচ্ছি। সাবেক ছিলাম এবং আমি সংসদে চেষ্টা করেছি প্রায় প্রতিটি দিন জাতীয়, আন্তর্জাতিক বা দেশীয় বা এলাকার কোনো প্রবলেম নিয়ে আমি কাজ করার জন্য আমি চেষ্টা করেছি। আমাকে তো কেউ বাধা দেয়নি, আমি ফ্লোরও পেয়েছি। তা আমি মনে করি একজন নারী ঝলসে উঠতে পারে, সে সংরক্ষিত কি সে অসংরক্ষিত বা সে সরাসরি কিনা, তার কাজ করার ইচ্ছাটাই যথেষ্ট। তবে একটা লাস্ট সাজেশন, যে আমাদের নির্বাচন কমিশনের উচিত
যে 2020 সালের মধ্যে 33% নারী প্রতিনিধিত্ব, এটা শুধু মুখে মুখে বললে হবে না, এটা কঠোরভাবে মনিটরিং করা কঠোরভাবে কি উচিত। মনিটর করবে এবং নির্বাচন কমিশন নারী রাজনৈতিক দল যারা তাদেরকে ডাকবে যে আপনারা কমিটমেন্ট করুন যে 100 আসনে আপনারা নারীদেরকে নমিনেশন দিবেন, দিতেই হবে। ডক্টর সাব্বির, আপনি বোধহয় জানেন যে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে আছে যে ইদার সেক্স 40%, নারী দাও পুরুষ দাও 40% থাকতেই হবে এই যে কোনো একটা লিঙ্গ থেকে। সেরকম যে মডেল বলা হচ্ছে সেটা বাংলাদেশে কতটা সম্ভব আসলে? আমি তো এতে কোনো এবং সমস্যা শুধু দেখি এমপি না। না, সমস্ত কমিটিতে কিন্তু আধুনিক বলা হয়েছে। আমি এতে কোনো সমস্যা দেখি না, এটা হতে পারে বাংলাদেশ। জি, রুমি আপা আপনি যদি বলেন। আমার এক ভাই প্রশ্ন করেছিলেন যে এই যারা আজকে সামনে আছেন এনাদের যদি না পায় নমিনেশন তাহলে এনারা কি অযোগ্য? আমি সরাসরি যেটা বলতে চাচ্ছি যে সম্প্রতি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে WEF বৈশ্বিক লিঙ্গ বৈষম্য প্রতিবেদনে নারী পুরুষের সমতার দিক থেকে দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ আসনে আছে বাংলাদেশ। সুতরাং নারীদের মূল্যায়ন হচ্ছে, নারীদের ক্ষমতায়ন বৃদ্ধি হচ্ছে, নারীরা সংরক্ষিত আসনে আসতে পারলো না জন্যই তো ওনাদের মূল্যায়ন হলো না, এই কথাটা ঠিক না। কারণ ওনাদের মূল্যায়ন হয়েছে জন্যই ওনারা এক একটা পদ হোল্ড করতেছে এবং সেই পদের ধারাবাহিকতা ধরে এবং সেই যোগ্যতা নিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছে। সুতরাং আমি বিশ্বাস করি যে সংরক্ষিত আসনে এমপি হলেই তাদের মূল্যায়ন হবে, আর সংরক্ষিত আসনে এমপি না হলে মূল্যায়ন হবে না, এটা ঠিক না। সকলের সাথে আমি আমার ব্যক্তিগত মতের সাথে একটা দাবি রাখতে চাই যে আমরা সাধারণ আসনে নির্বাচনের মাধ্যমে আমরা নির্বাচন করতে চাই, আমরা সংরক্ষিত থাকতে চাই না। জি, প্রশ্ন আমরা একদম শেষ পর্যায়ে আপনি যদি বলেন, যখন আমরা রাজনৈতিক ক্ষমতা নিয়ে কথা বলছিলাম, এই সময় আপনার স্বপ্নটা কি? কেমন বাংলাদেশ আপনি সামনে দেখতে চান যেখানে রাজনৈতিক ক্ষমতায়নে নারীর একটা জাজুল্যমান ভূমিকা আমরা দেখতে পারবো? নারীর ক্ষমতায়ন তখনই হবে যখন নারীরা সিদ্ধান্ত গ্রহণে, নারীরা রাজনৈতিক ক্ষমতায়নে থাকবে এবং সেইটার জন্য তৃণমূল পর্যায়ে নারীদেরকে সাধারণ আসন থেকে নির্বাচনের মাধ্যমে আসতে হবে। তাহলেই আমাদের যে স্বপ্ন নারীর অধিকার, সম অধিকারের কথা বলছি, সেটা বাস্তবায়িত হবে। ডক্টর সাব্বির, আপনার স্বপ্নের বাংলাদেশ যদি বলেন। নারীরা সামাজিক ক্ষেত্রে এগিয়ে গেছে, নারীরা অর্থনৈতিক ক্ষেত্রে এগিয়ে গেছে। ইনফ্যাক্ট বাংলাদেশের অর্থনীতি অনেকাংশেই এখন নারীদের উপরে নির্ভরশীল। একটিমাত্র জায়গা যেখানে এখনো আমরা খুব বেশি এগোতে পারি নাই, সন্তোষজনক অগ্রগতি আমাদের হয় নাই, সেটি হচ্ছে রাজনীতির জায়গাটা। আমি বিশ্বাস করি যে একটা পর্যায়ে বাংলাদেশের নারীরাও প্রতিযোগিতার মাধ্যমে জাতীয় সংসদে আসবে এবং এই সংরক্ষিত আসন উঠে যাবে। হয়তো সাময়িকভাবে এই কোটাটা হয়তো প্রয়োজন। জি, রুমি আপা আপনি যদি বলেন স্বপ্নের বাংলাদেশ। ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নয়নশীল, ডিজিটাল বাংলাদেশ দেখতে চাই এবং সেটা আমরা বাংলাদেশ সেই দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজকে উন্নয়নের মহাসড়কে। অতএব আমরা অবশ্যই 2021 সালের মধ্যে আমরা উন্নয়নশীল দেশে পরিণত হয়েছি। আগামী 2021 সালে মধ্যমায়ের দেশে পরিণত হব এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে উন্নয়নশীল দেশ হিসেবে আমরা স্বপ্ন দেখেছি, বঙ্গবন্ধুর যে স্বপ্ন সোনার বাংলা, আমরা সোনার বাংলা গড়তে পারব। যদি বলেন রাজনৈতিক ক্ষমতায়নে নারীকে কিভাবে দেখতে চান সামনের বাংলাদেশে? হ্যাঁ, আমরা আপনারা জানেন মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল MDG-তে আমরা অনেক ভালো করেছি। এখন আমাদের SDG চলছে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। আমাদের উন্নয়নটাকে যদি আমরা টেকসই করতে চাই, 33% না 20% না কিছুই না, আমরা সম অধিকার চাই 50-50, যেটা কিনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্ল্যানেট 50-50 যে এজেন্ট অফ চেঞ্জ যে পুরস্কারগুলো পেয়েছেন, আমরা সেই লক্ষ্যে চাই যে সম অধিকারের বাংলাদেশ। মাননীয় আপনাকে দিয়ে শেষ করব, কেমন বাংলাদেশের স্বপ্ন দেখেন? এই বাংলাদেশ আপনার, আমার, আমাদের সকলের। কোনো ব্যক্তি, গোষ্ঠী, স্বার্থবাদী মানুষ, সে যত বড় শক্তিশালী হোক না কেন, সেই শক্তিশালী ব্যক্তিত্বকে আমরা ধূলিসাৎ করে সমস্ত বাঙালি ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে বিশ্বের বুকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এবং বিশ্ব দরবারে ইনশাল্লাহ বাঙালি জাতিকে প্রতিষ্ঠিত করবই করব। এটাই আমাদের। অনেক ধন্যবাদ আপনাদেরকে এখানে আসবার জন্য, কথা বলবার জন্য। আপনাদেরকে ধন্যবাদ অনেক বুদ্ধিদীপ্ত তীক্ষ্ণ প্রশ্ন করবার জন্য। প্রিয় দর্শক, সবচেয়ে বেশি ধন্যবাদ আপনাদেরকে যারা এতক্ষণ আমাদের সঙ্গে এই অনুষ্ঠানটি দেখলেন এবং অংশ নিলেন। আমরা চাইব সামনে যে 50 জন নারী সংরক্ষিত আসনে নির্বাচিত হবেন, তারা হবেন তৃণমূল থেকে, তারা হবেন তাদের দক্ষতা, তাদের যোগ্যতা, তাদের সততা দিয়ে তারা নির্বাচিত হবেন, এইটি আমরা সামনে দেখতে চাই। এবং আমরা বলেছি সংরক্ষিত হোক কিংবা নির্বাচিত হোক, যেসব নারীরা নির্বাচিত হতেন তারা তাদের ব্যক্তিত্ব দিয়ে, কর্মদক্ষতা দিয়ে, তাদের সততা এবং যোগ্যতা দিয়ে তারা তাদের কাজগুলোকে স্পষ্ট করবেন, দৃশ্যমান করবেন, জাতির সামনে জাজল্যমান করবেন।
সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এই অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং RTVর সঙ্গেই থাকুন। তোমাকে